এবার দেখো তোমাদের অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়ে এই অষ্টম অধ্যায়ে ভারতের বিচার ব্যবস্থা রয়েছে। এই বিচার ব্যবস্থার মধ্যে হয় বড় প্রশ্ন হবে, নতুবা শর্ট প্রশ্ন হবে। বড় প্রশ্ন হলে 8 নম্বরের একটাই প্রশ্ন হবে, অথবা তোমাদের 6 এমসিকিউ এবং 2 শর্ট অ্যান্সার টাইম, মানে টোটাল মোট 8 নম্বরের হবে। তো বেশ কয়েকটা বড় প্রশ্ন তোমাদের যেগুলো প্রশ্ন এসছে সেগুলো করতে হবে আজকে। যেটা হলো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বেশ কয়েক বছর এসেছে তোমাদের এই প্রশ্নটা, এটাই ভালোভাবে পড়তে হবে। তো দেখো কি লিখেছি। প্রথমে ভূমিকায় কিভাবে লিখবে, যে শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার ওপরে গণতন্ত্রের সাফল্য নির্ভর করে। অর্থাৎ একটা গণতান্ত্রিক দেশের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো এই বিচার ব্যবস্থা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা। ওই যে ভারতের বিচার বিভাগ মার্কিন সুপ্রিম কোর্টের মতো শক্তিশালী নয়, আবার ব্রিটিশ বিচার বিভাগের মতো শক্তিহীনও নয়। ভারতের বিচার ব্যবস্থার নিজস্ব মৌলিক আকারেই গড়ে তোলা হয়েছে, অর্থাৎ মৌলিক বৈশিষ্ট্য ভারতের বিচার ব্যবস্থায়। সেখানে দেখো একটা লাইন বললাম যে মার্কিন বিচার ব্যবস্থার মতো শক্তিশালী নয়। কারণ দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায়, যেখানে সুপ্রিম কোর্ট যে কোনো আইনকে অবৈধ বলে বাতিল করতে পারে, ভারতের সুপ্রিম কোর্টের সেই ক্ষমতাটা নেই। বলে কি বলা হচ্ছে, যে সবচেয়ে শক্তিশালী বিচার ব্যবস্থা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। সেই কারণেই বলা হয়, মানে যে কোনো আইন, পার্লামেন্ট প্রণীত আইনকেও তারা বাতিল বা অবৈধ বলে ঘোষণা করতে পারে। সেটা কিন্তু ভারতের ক্ষেত্রে নেই। আর একটা বলেছে ব্রিটিশ বিচার ব্যবস্থার মতো শক্তিহীন নয়। আবার ব্রিটিশ যে বিচার ব্যবস্থা, সেখানে বলা হয় পার্লামেন্টই অল ইন অল, অর্থাৎ পার্লামেন্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে বিচার ব্যবস্থার প্রধান অঙ্গ, অর্থাৎ বিচার ব্যবস্থার কোনো কিছু করার নেই। সেখানে পার্লামেন্টের প্রাধান্যই প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আবার যেহেতু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেখানে বিচার বিভাগের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের ক্ষেত্রে কি নিজস্ব একটা আকৃতি, মানে নিজস্ব একটা বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে এই বিচার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তাই এই বিচার ব্যবস্থার মধ্যে কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এইগুলির মধ্যে হলো প্রথম যেটা হচ্ছে, দেখো, অখণ্ড বিচার ব্যবস্থা। অখণ্ড বিচার ব্যবস্থাটা কি? দেখো, ভারতের সংবিধানের রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর গণপরিষদে বলেছিল, ভারতীয় যুক্তরাষ্ট্রের দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও দ্বৈত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। কারণ দেখো যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য অনুসারে কিন্তু বিচার ব্যবস্থাও দ্বৈত হওয়া উচিত। মানে কি, প্রত্যেকটি অঙ্গরাজ্যের জন্য সর্বোচ্চ কোর্ট থাকা উচিত। আবার কেন্দ্রীয় সরকারের ওপর আবার একটা সর্বোচ্চ বিচার ব্যবস্থা থাকা উচিত। এটা দ্বৈত বিচার ব্যবস্থা বলা হয়। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত বিচার ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা একটা হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা। কীরকম? সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত, তারপর হচ্ছে রাজ্যের হাইকোর্টগুলি সুপ্রিম কোর্টের অধীনে, আবার রাজ্যের হাইকোর্টগুলি সুপ্রিম কোর্টের অধীনে থাকছে, আবার রাজ্যের অধস্তন আদালতগুলি হাইকোর্টের অধীনে। তাই ভারতের বিচার ব্যবস্থা হলো কি অখণ্ড বিচার ব্যবস্থা। অর্থাৎ সর্বোচ্চ ব্যবস্থা হচ্ছে সুপ্রিম কোর্টের, তারপর হচ্ছে কি হাইকোর্ট, হাইকোর্টের পরে কি হলো, হাইকোর্টের পরে হচ্ছে অধস্তন আদালত। দেখো অধস্তন আদালতগুলো কী কী, আমরা যদি এইভাবে ভাগ করি, সুপ্রিম কোর্টকে রাজ্যের হাইকোর্ট, আর ইউনিয়ন অঞ্চল অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কিন্তু জুডিশিয়াল কমিশনারের আদালত রয়েছে কেন্দ্রীয় সরকারের। আবার দেখো হাইকোর্টগুলিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। আমি এতগুলো লেখা হয়নি, পারলে দিতে পারো ছকটা। একটা জেলা জজ বা দায়রা জজের আদালত, যেটা জেলা স্তরে থাকে, যেখানে বড় বড় শহর যেগুলো, সেগুলোকে প্রেসিডেন্সি শহর বলা হয়, বড় শহরের প্রেসিডেন্সি আদালত বলা হয়। এবার দেখো জেলা জজ বা দায়রা জজের আদালত আবার 3 রকমের হয়। দেওয়ানি সাব জজের আদালত একটা হচ্ছে ক্ষুদ্র আদালত, ফৌজদারি জেলা শাসকের আদালত। আবার দেখো দেওয়ানি আদালত হচ্ছে মুন্সেফ আদালত এবং ন্যায় পঞ্চায়েত। অর্থাৎ ন্যায় পঞ্চায়েত হলো ভারতীয় বিচার ব্যবস্থার সবচেয়ে নিম্ন স্তর, সর্বোচ্চ সুপ্রিম কোর্ট, আর ন্যায় পঞ্চায়েত হচ্ছে সবথেকে নিম্ন স্তর যেটাকে বলা হয়। আবার শহর অঞ্চলে যেটা বললাম প্রেসিডেন্সি, যেটা হচ্ছে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালত একটা, দেওয়ানি ও ফৌজদারি আদালত ক্ষুদ্র আদালত। আবার দেখো প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালত আবার দুটো ভাগে ভাগ, অধস্তন ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চায়েত আদালত। আবার অধস্তন ম্যাজিস্ট্রেট আদালত একটা বেতনভোগী আর একটা হচ্ছে অবৈতনিক, দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো এই কারণে ভারতের বিচার ব্যবস্থাকে কী বলা হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা, অর্থাৎ সর্বোচ্চ একটা পিরামিড আকৃতির যেটা রয়েছে, পরে আমি তোমাদের দেখানো হয়েছে যে পিরামিড একটা আকৃতি করে। তো সর্বোচ্চ হলো সুপ্রিম কোর্ট, আর সর্বনিম্ন হচ্ছে ন্যায় পঞ্চায়েত। সেখানে হচ্ছে ভারতের এই বিচার ব্যবস্থা, এই কারণে অখণ্ড বিচার ব্যবস্থা বলা হচ্ছে।
তারপর দেখো দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি অভিন্ন আইন। দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য বলা হয়েছে যে ভারতের সর্বত্র একই দেওয়ানি ও ফৌজদারি আইন প্রচলিত। দেশের সর্বত্র একই নিয়ম কানুনে অনুসরণ করে দেওয়ানি ও ফৌজদারি ক্ষেত্রে সংগঠিত অপরাধগুলি বিচার করা হয়। অর্থাৎ দেশের যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় দেওয়ানি এবং ফৌজদারি, দেওয়ানি বলতে রাজস্ব সংক্রান্ত যেগুলো থাকে, টাকা পয়সা এগুলো সংক্রান্ত, ফৌজদারি বলতে যেগুলো অ্যাক্সিডেন্ট বা খুনোখুনি এরকম যেগুলো ঘটনা ঘটে সেগুলো ফৌজদারি কেস বলা হয়। দুই ধরনের বিচার কিন্তু একই আইনেই দ্বারা হয় ভারতের সর্বত্র ক্ষেত্রে। এবার দেখো সীমিত ক্ষমতা। এখানে সীমিত ক্ষমতা কেন বলা হয়েছে একটু আগে বললাম। দেখো মার্কিন সুপ্রিম কোর্ট আইনের যথাবিহিত পদ্ধতি অর্থাৎ ডিউ প্রসেস অফ ল বলা হয় অনুসারে যে কোনো আইনকে স্বাভাবিক ন্যায়নীতি বিরোধী বলে বাতিল করে দিতে পারে। ডিউ প্রসেস অফ ল অর্থাৎ আইনের যথাবিহিত পদ্ধতি, এই ক্ষমতাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যদি কংগ্রেস যেখানে যদি আইন প্রণয়ন করে সেখানে কিন্তু সে আইনকে কিন্তু বাতিল করে দেওয়ার কি পারে যে ন্যায় নীতি বিরোধী হয়েছে আইনটি, তাহলে সে আইনটি বাতিল করার ক্ষমতা রয়েছে। কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের সেই ক্ষমতাটা নেই। ভারতের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা নেই। অবশ্য ভারতের সুপ্রিম কোর্ট আইনসভা প্রণীত যে কোনো আইনের পদ্ধতিগত দিক থেকে বিশ্লেষণ করে সংবিধান বিরোধী বলে বাতিল করতে পারে। অর্থাৎ আইনটি সংবিধান সম্মত হয়নি এই কথাটি বলে কিন্তু যে কোনো আইনকে বাতিল করতে পারে, কিন্তু আইনের যথাবিহিত পদ্ধতি বলে কিন্তু আইনটাকে বাতিল করতে পারে না। এরপরে দেখো তৃতীয় যেটা বৈশিষ্ট্য রয়েছে, চতুর্থ প্রশাসনিক আদালত। প্রশাসনিক আদালত বলতে কি ভারতের বিচার ব্যবস্থা প্রশাসনিক আদালতের একটা অভিনব বৈশিষ্ট্য। যেমন বেসরকারি আদালত রয়েছে, শ্রমিকের আদালত রয়েছে। দেখো পরপর যেগুলো রয়েছে শ্রমিক কর্মচারী বা সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিভিন্ন মীমাংসা করার জন্য প্রশাসনিক আদালত বা ট্রাইব্যুনাল ব্যবস্থা রয়েছে। অর্থাৎ বিভিন্ন ট্রাইব্যুনাল রয়েছে। অর্থাৎ এটাও কিন্তু একটা বিচার ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। যেমন তোমাদের দেখা যায় যে সাময়িক বিভাগে ট্রাইব্যুনাল রয়েছে, তারা সেই আদালতে রায় দেয়, সিবিআই আদালত রায় দিচ্ছে। আবার সরকারি কর্মচারীদের জন্য একটা বিশেষ আদালত রয়েছে, সেখানে সেই আদালত রায় দিচ্ছে। অর্থাৎ এইগুলো প্রশাসনিক আদালত বা ট্রাইব্যুনাল আদালতও রয়েছে। এটাও কিন্তু একটা ভারতের বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য বলা যেতে পারে। পঞ্চমত দেখো এটা হচ্ছে কি ব্যয়বহুল। ব্যয়বহুল কেন বলা হচ্ছে ব্যয়বহুল? কারণ দেখো একটা নিশ্চয়ই তোমরা জানো যে একটা কোনো মামলা হলে শুধু খালি উকিলের কাছে দৌড়াতে হয় আর দিনের পর দিন ডেট দেয়, তাই তো যে কোনো কেসের ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কি বারে বারে যেহেতু উকিলের কাছে যাচ্ছে একটা পয়সা লাগছে, মানুষের অভাব কী করতে পারে, অনেক সময় দেখা যায় মানুষের অভাবের জন্য কিন্তু আদালতকে আপিল করতে অক্ষম হয়ে যায়, তাই মানুষ সুবিচারও পাচ্ছে না, ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে ব্যয়বহুল হওয়ার জন্য। তারপর দেখো দীর্ঘ সময় সাপেক্ষ ব্যবস্থা। মামলা মোকদ্দমা নিষ্পত্তি ভারতের দীর্ঘ সময় লেগে যায়। এই উচ্চ আদালতে নিম্ন আদালতে লক্ষ লক্ষ মামলা নিষ্পত্তি অপেক্ষায় ফাইলবন্দি হয়ে আছে। ফলে কী হচ্ছে কি দ্রুত বিচারের জন্য লোক আদালত বা মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে। এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। মানে কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আদালত গঠন করা হয়েছে দ্রুত নিষ্পত্তির জন্য। যে লোক আদালত কথাটা বললাম বা মানবাধিকার কমিশন, লোক আদালতের ছোটো ছোটো নিষ্পত্তি বিবাদের, সামান্য বিবাদেরগুলো, দাম্পত্য জীবনের কলহ কিংবা সম্পত্তি সংক্রান্ত বিবাদ বা অ্যাক্সিডেন্ট বা বিমা, এই সংক্রান্ত বিবাদগুলি সাধারণত নিষ্পত্তি হয়ে থাকে। এটা একটা দীর্ঘ সময় ব্যবস্থা। এটাও কারণও রয়েছে, কারণ ভারতে পর্যাপ্ত বিচারপতির সংখ্যা নেই, যেখানে দেখা যায় অনেক শূন্য পদ পূরণ করা হচ্ছে না, বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা হচ্ছে না। ফলে কি হচ্ছে কি দীর্ঘ সময় লেগে যাচ্ছে। একটা মামলা বের হতে 20 থেকে 25 বছরও অনেক সময় একটা মামলা রায় দিতে লেগে যায়। এই কারণেই বলা হচ্ছে কি দীর্ঘ সময় সাপেক্ষ। এরপর দেখো গরিব মানুষের পক্ষে সহায়ক নয়। কেন নয়? যে ভারতের দরিদ্র ব্যক্তিদের জন্য বিনা ব্যয়ে আইনগত সাহায্য দেওয়ার ব্যবস্থা থাকলেও সর্বত্র গরিব লোক কিন্তু এই সুযোগ পাচ্ছে না। অর্থাৎ গরিব লোকরা কিন্তু ন্যায়ের ব্যবস্থা থাকলেও আমাদের সংবিধানে রয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ব্যবস্থা, কিন্তু গরিব ব্যক্তিরা সাধারণত ন্যায় বিচার পেতে পারছে না। তারপর দেখো আইনের দৃষ্টিতে সাম্য। ভারতের সংবিধানে বলা হয়েছে, বলা আছে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমে আদালতের কি হচ্ছে কি ক্ষমতা বিঘ্নিত করছে। সংবিধানের জন্য কিন্তু একটা দায়ী, একটা বিশেষ বৈশিষ্ট্য। কারণ দেখা যায় যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকছে, যারা রাষ্ট্রপতি কিংবা রাজ্যপাল, তাদের দেওয়ানি মামলা দেওয়া যায় না, ফৌজদারি মামলা দেওয়া যায় না, তার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়।
হয়তো যে পার্লামেন্টের সদস্য রয়েছে এমপি, তাকে সেই সময় তাকে অ্যারেস্ট করা যাবে না অধিবেশন চলাকালীন, স্পিকারের অনুমতি নিতে হবে। তাহলে আইনের দৃষ্টিতে সামনের এই যে ব্যতিক্রম, এটাও কিন্তু ভারতের বিচার ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর দেখো জুরিহীন বিচার ব্যবস্থা। জুরিহীন কাকে বলা হচ্ছে? এখানে দেখো জুরির সাহায্যে বিচার ব্যবস্থা করা হয়। জুরি কথাটার অর্থ হলো এখানে বেশ কয়েকজন বিচারপতি নিয়ে একটা সিদ্ধান্ত নেয়। এখন অবশ্য ডিভিশন বেঞ্চটা শুরু হয়েছে, না হওয়া নয়, তবে এটাও কিন্তু অনুপস্থিত আমাদের বিচার ব্যবস্থা, ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে দেখা যায় না জুরি ব্যবস্থা। তারপর দেখো পারিবারিক যেটা আদালত রয়েছে, সাধারণত বিবাহ বিচ্ছেদ, পারিবারিক বিরোধ নিষ্পত্তির মধ্যে একান্ত পারিবারিক মামলাগুলি পারিবারিক আদালতে নিষ্পত্তি হয়। এই আদালতের বিরুদ্ধে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করা যায়, কিন্তু এটাও যায়, লোক আদালতের ক্ষেত্রে কিন্তু করা যাচ্ছে না। কিন্তু এখানে কিন্তু পারিবারিক আদালতের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কিন্তু আপিল করা যাচ্ছে। এটাও একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য পারিবারিক আদালতের দিক দিয়ে। তারপর দেখো ভারতের বিচার ব্যবস্থায় মনোনীত বিচারপতি হচ্ছে। মনোনীত হচ্ছে কি, ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং নির্দিষ্ট বয়স পর্যন্ত সব পদে বহাল থাকে। অর্থাৎ ভারতের বিচারপতি যারা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর পর্যন্ত, হাইকোর্টের বিচারপতিরা 62 বছর পর্যন্ত সব পদে তারা বহাল থাকেন। এবং কি কি হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে মনোনীত হচ্ছে, একটা কার মাধ্যমে মনোনীত হচ্ছে, রাষ্ট্রপতির মাধ্যমে। কিন্তু প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি কার করে, যে কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই কিন্তু কিন্তু কী করে বিচারপতিদের নিয়োগ করেন। তাহলে কি হচ্ছে, মনোনীত হয়ে যাচ্ছে, যোগ্যতা থাকা যোগ্যতার পরিপ্রেক্ষিত হচ্ছে না। এরপর দেখো ব্যাপক সক্রিয়তা, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্তমানে বিচার ব্যবস্থায়। শাসন বিভাগের দুর্বলতার সুযোগ নিয়ে বিচার বিভাগ ভারতের, দেখো তৃতীয় পিচে দেখো, এরপর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে হস্তক্ষেপ শুরু করে এবং ব্যাপক জনগণের সমর্থন লাভ করে। ফলে অতি সক্রিয়তা বর্তমানে বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে। অর্থাৎ দেখবে এটাকে বলে জনস্বার্থ মামলা, বিভিন্ন বিষয়ে, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, সর্বক্ষেত্রে কিন্তু ব্যাপক হস্তক্ষেপ হয়ে থাকছে। ফলে কি হচ্ছে কি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টগুলির তৎক্ষণাৎ কিন্তু এগুলো জনস্বার্থের মামলায় রায় দিয়ে দিচ্ছে, যেখানে শাসন বিভাগের বিরোধী বলেও মনে করা হয়। তাহলে এটাও একটা কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মানে অতি সক্রিয়তা যেটাকে বলা হচ্ছে। এরপর দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ ও বিচার বিভাগ। ভারতে কি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ রূপ মানা হয়নি, না হলেও শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণমুক্ত স্বাধীন রাখা হয়েছে। কিন্তু দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান বৈশিষ্ট্যই হলো যে সরকারের যে 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, অর্থাৎ 3টি বিভাগই হবে কি আলাদা হবে। এক বিভাগ অন্য বিভাগের ওপর হস্তক্ষেপ করবে না, একজন ব্যক্তি একাধিক বিভাগের সাথে যুক্ত থাকবে না। এটা হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। কিন্তু ভারতে যেহেতু নেই, কিন্তু বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু অনেকটা স্বতন্ত্রীকরণ করা হয়েছে। যদিও স্বতন্ত্রীকরণ সম্পূর্ণরূপে নয়, কিন্তু কিছুটা স্বাধীন এবং নিয়ন্ত্রণ মুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। যদিও আইন বিভাগের সাথে শাসন বিভাগের সম্পর্ক রয়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু বিচার বিভাগেও কিন্তু যেহেতু রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হচ্ছে, নির্বাচিত বিচারপতি নির্বাচিত নিয়োগ করা হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা, মনোনীত বলাটা ভুল হয়ে যাচ্ছে, নিয়োগ হচ্ছে, সেহেতু কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আইনমন্ত্রী সেটাকে নিয়োগ করছে, আইনমন্ত্রীর পরামর্শক্রমে, সেহেতু কী দেখা যাচ্ছে, সেখানে কিন্তু শাসন বিভাগের থেকে নিয়ন্ত্রণমুক্ত বিচার ব্যবস্থা কিন্তু নয়। এবার দেখো 14 নম্বর বৈশিষ্ট্য, বিনা ব্যয়ে আইনি সহায়তা। বর্তমানে ভারতের কোটি কোটি গরিব মানুষের সুবিধার্থে বিনা ব্যয়ে আইনি সাহায্যের ব্যবস্থা শুরু হয়েছে। প্রস্তাবনা ন্যায় বিচার প্রতিষ্ঠার যথানীতি ঘোষিত হয়েছিল, এর ফলে অনেকটাই সফল হয়েছে। এটাও একটা দেখো এখানে দেখো কোটি কোটি মানুষের যে সুবিধার্থে যেটা ভারতের প্রস্তাবনায় বলা হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কোটি কোটি মানুষের গরিব মানুষদের সুবিধার্থে বিনা আইনি সাহায্যে, যেটা যে লোক আদালত হচ্ছে, পারিবারিক আদালত হচ্ছে, বিভিন্ন ট্রাইব্যুনালের রায় হচ্ছে, এগুলোতে কিন্তু বিচার ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে অনেকটা কী হচ্ছে, অনেক ব্যয়টা স্বল্প হচ্ছে, অনেক কম হচ্ছে। এরপর আমরা মূল্যায়নে আসবো। মূল্যায়নে দেখো ভারতের বিচার ব্যবস্থার পর্যালোচনা করলে দেখা যাবে, কি দেখা যাচ্ছে, যে উদারনৈতিক রাষ্ট্র হিসাবে, যেহেতু উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের, ভারতের বিচার ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী, স্বাধীন এবং নিরপেক্ষ। এর কিছু বৈশিষ্ট্য অবশ্যই আছে। এর বৈশিষ্ট্যের ত্রুটি মানে কিছু ভুল রয়েছে। দেখো তার আগে একটা ছকের সাহায্যে দেখানো হয়েছে যে ভারতের বিচার ব্যবস্থাটা কীরকম, একটা পিরামিড আকৃতির নেয়, যেখানে হচ্ছে কি সুপ্রিম কোর্টের পরে দেখো হাইকোর্ট রয়েছে মাঝখানে, আর অধস্তন আদালত রয়েছে। অধস্তন আদালতগুলি একটু আগেই বললাম
যেখানে জেলা জজ বা দায়রা জজের আদালত একটা রয়েছে অধস্তন আদালতের মধ্যে। আবার বড় বড় শহরে প্রেসিডেন্সি আদালত রয়েছে, প্রেসিডেন্সি আদালতগুলির ম্যাজিস্ট্রেটের আদালত, দেওয়ানি ও ফৌজদারি আদালত। আর জেলা জজের ক্ষেত্রেও কিন্তু ফৌজদারি আলাদা রয়েছে, দেওয়ানি আলাদা রয়েছে, আবার ক্ষুদ্র আদালত রয়েছে, আর ন্যায় পঞ্চায়েত রয়েছে। এটা অধস্তন আদালতের মধ্যে পড়ছে। অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থাকে যদি দেখো তাহলে সম্পূর্ণটা হচ্ছে কি পিরামিড আকৃতি, অর্থাৎ ওপরে গিয়ে একটা সর্বোচ্চ আদালতের হিসাবে সুপ্রিম কোর্টের কিন্তু অবস্থান করছে। আচ্ছা, এরপরে দেখো কিন্তু সেগুলিকে কিছু যে ত্রুটি রয়েছে সেগুলিকে কিন্তু দূর করা সম্ভব। প্রভাব ও ক্ষমতার দিক থেকে ভারতের বিচার ব্যবস্থা একটি মাঝামাঝি যুক্তিসঙ্গত অবস্থান করছে। অর্থাৎ যে প্রভাব দিক দিয়ে এই যে বিভিন্ন জনস্বার্থ মামলা হচ্ছে, যে রায়গুলো যে দিচ্ছে সেগুলোতে কিন্তু কী দেখা যায়, অনেক সময় রায় দিল সরকারের বিরোধী, আবার সরকার কী করলো সংবিধান সংশোধন করে সেটাকে আলাদা করে দিল। তাহলে এই ধরনের জিনিসগুলো কিন্তু করা উচিত নয়। যদিও কিন্তু যুক্তিসঙ্গত অবস্থানে অনেক সময় কিন্তু যুক্তিসম্মত রায় দিয়ে থাকে, যেটা সরকার কিন্তু মেনে নেয়। তাহলে আমরা কি বলতে পারি, শেষ লাইনটা যেটা প্রথম যে বেড়াতে শুরু করেছিলাম আমরা সেই লাইনটা দিয়ে আবার শেষ করব। দেখো, ভারতের বিচার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী নয়, আবার ব্রিটিশের মতো দুর্বল নয়। অর্থাৎ একটা মাঝামাঝি অবস্থান করেছে, অর্থাৎ নিজস্ব একটা অভিনব বৈশিষ্ট্য, যেখানে B.R. আম্বেদকরও বলেছিল যে একটা অভিনব বৈশিষ্ট্য অর্থাৎ মৌলিকতা ভারতের বিচার ব্যবস্থার মধ্যে রয়েছে। যাই হোক, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এখান থেকে এই প্রশ্নটা ভালোভাবে করবে, মুখস্থ করবে, আর সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের দু একদিন পর পরে একটা করে ভিডিও দিচ্ছি, যদি আগে জানতে চাও ভিডিও জানতে পারবে। নোটগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে।